নিজের মৃত্যু দেখতেছি, কবরস্থান দেখতেছি আর বৃষ্টি পানি করে নৌকা ওইদিকে পানি উঠতেছে, আবার ওইদিকে ঢেউ এমন জড়াইছে ভাই নৌকারে এইদিকে কাইট করে ওইদিকে কাইট কেউ চাইতেছে নৌকা থেকে ফাল দিয়ে পইরা যাইবো, যে যান বাঁচানি ফরজ নৌকা ডুবা গেলে সবাই মইরা যাইবো। মূলত ওরা বিক্রি করে দেয় লুটগুলারে দইরা নিয়ে মারতে মারতে রক্ত বাইর করে আলায়, হাত ভাঙ্গালায়, পা ভাঙ্গালায়, ফ্লাশ দিয়ে টান মেরে আপনার নৌক উঠায় নেয় গা। জিন্দা আপনি জিতা লোক আপনার নৌক উঠায় লয়ে যেতেছে গা। মারা যাওয়ার পর কি আপনার যে কয়বর দিব বা জানাজা পড়াইবো এমন না। মারা গেছেন আপনি, আপনার ধরে না ফিক্কা বালুর মধ্যে ফালাই দিছে, চাপা দিয়ে তৈরি পড়ছে ওইখানে আপনি পড়ছা, আপনার হাড্ডি গুড্ডি ওইখানে কুত্তা গুলো। তা আপনার কাছে তো আমরা শুনবো যে আপনি সাগরটা পাড়ি দিয়েছেন কিভাবে গাল যায়, এই যে সাগর এত ঢেউ থাকে, আপনার কি ভয় লাগে নাই? আর দ্বিতীয়ত কতদিন সময় লাগলো, কি দেখি বিস্তারিত, যে কোনো সমস্যা হয়েছে? যে সমস্যা তো হয়েছে, কিন্তু তারপরও আপনার সাহস হইলো কিভাবে এই যে সাগরটা পাড়ি দেবেন আপনি, যে যাইনে শুনে তাকে আপনি জানতেন না, এই বিষয়ে একটু বলেন। ভাই সাগর পাড়ি দিছি বলতে আমগর তো কইলাম না, বলা হয়েছে যে 280 জন লোক একসাথে নেওয়া হইব একটা বড় নৌকা দিয়া। তো সাগর পাড়ে নেওয়া বলছে আমগো 2 দিন রাখবো। ওই জায়গায় আমগো 280 জন লোক নেওয়া হয়েছে। নেওয়া হওয়ার পর ওইখানে 2 দিনের কথা বললাম, আমগো 7 দিন রাখছে। তো এমন এক ঘরের ভিতরে রাখছে যে এই ঘরের উপরে কোনো ছাদ নাই, মরুভূমির মাঝখানে। তো ওইখানে রাখছে ভাই, প্রত্যেকদিন একটা রুটি দিত আর 1 বোতল পানি দিত। এই হচ্ছে খাওয়া। তো দিনে দিত 2 বেলা, দুপুরে আর রাত্রে। মানে এটা জেলখানা? মানে জেলখানাই, এইরকমই জেলখানাই এটা। তো 7 দিন আমরা এরকম থাকলাম কষ্ট মষ্ট কইরা। তো একদিন হুট কইরা কইতাছে যে আজকে তো করে লইয়া যামুগা, না সমুদ্রে ছাইরা দিমু। সবাই আমরা মোটামুটি খুশি, বাড়িতে ফোন টোন দিছে, কেউ কেউ জাগর সুযোগ আছিল ফোন দেওয়ার মতো, দালালের সাথে সম্পর্ক ভালো, ওরা দিতে পারছে। আর জাগর তো নাই, ওরা তো এইরকমই পইরা আছে। তো 12টার পরে হুট কইরা কয় যে তোরা রেডি হ, তো করে মানে এমনই টাকা না দিতে পারলে তাদের ইতালি পাড়ি দেওয়া হবে? ইতালি পাড়ি দেওয়া হবে না আর ওইখানে। খুশিটা কি মূলত এই কারণে? না, খুশিটা এই কারণে না, খুশিটা মূলত হয়েছে গিয়া কিছু কিছু দালালের ঘনিষ্ঠ লোক আছে, তো ওরা আলাদা একটা সার্ভিস পায়। আর যারা আমাদের মতো ধরেন একলা আইসে আয়া হুট কইরা গেমের জন্য পা দিছে এই পথে, ওরা অনেক হয়রানি হয় এই রাস্তায়। তো কি হয়েছে আমগরে ওই দিন রাত্রে 12টার সময় নিয়ে গেছে, সমুদ্র পাড়ে নিয়ে গেছে। ওইখান থেকে নিয়ে দেখা যায় যে একটা ছোট নৌকা, নৌকাটা ধরেন 10 জন লোক স্বাভাবিকভাবে যাইতে পারে, চলাচল করতে পারবে এইরকম। ওই নৌকার ভিতরে আমগর 30 জন তুলছে ভাই। 30 জন তুললা ওই নৌকা সাইডে দিছে, 10 জনের নৌকা? 10 জনের নৌকায়। তো 30 জন উঠছি, এখন তো আমগো কথা ছিল যে বড় একটা শিপ, হুট কইরা দিয়ে এখন ছোট নৌকা, সবাই ভয় পেয়ে গেছে। তারপরেও ভাই কি করবো, এখান থেকে তো আপনি ফিরাইতে পারবেন না। কারণ ওর হাতে পিস্তল আছে, ওর হাতে লাঠি আছে, সবকিছু আছে। ভয়ে উঠছি ভাই, উঠে আলাম সমুদ্রে। প্রায় 20 থেকে 30 মিনিটের রাস্তা পাড়ি দিছি। পরে দেখি না, নৌকার সমুদ্রের মাঝখানে একটা বড় নৌকা আছে। তো ভাই ওই নৌকাতে আমগরে তুলো হইলো। তারপরে যাই হোক মোটামুটি একটু স্বস্তি ফিরে পাইলাম যে নৌকাটা বড় আছে, হয়তো যাইতে পারো, এই আশাটা ফিরে এলো ভিতরে। তো ওইখান থেকে ভাই আবার কি করলো, আবার গেল নৌকা এরম প্রায় 6 থেকে 7 টিপ মারছে মাইরা, 280 জন লোক আইন না বড় নৌকায় ট্রান্সফার করছে। মানে ছোট নৌকাতে করে বাদ বাকি সব লোক আনছে। বড় নৌকায় উঠাইছে, বড়টা জাহাজে বলেন বা স্টিমারে বলেন, ও, ওটা মাছের নৌকা আছে, মাছের নৌকা। মাছের নৌকা। তো ওই নৌকাতে ভাই তুলছে, তুললা এখন একটা লোক রয়ে গেছে, ওইটা আমরা জানতাম না। তো আমরা 270 জনের মধ্যে ধরেন একজন রয়ে গেছে। তো 279 জন লোক, 69 জন লোক করে আমরা প্রায় এক রাত অর্ধেক দিনের মতো আমরা নৌকা চলছে। চলার পরে খাবারের কি দেখি ব্যবস্থা? খাবার দাবার ভাই ওইখানে কি মানে দালালে বলছে যে আমরা খাবার দাবার দিয়ে দিব নৌকাতে, তোমরা কিছু নিয়ে যাইতে পারবা না, তোমাদের সাথে শুধু তোমাদের কাপড় আর টুকটাক মানে যা ইচ্ছা আর কি, এগুলা স্বাভাবিক পানি আর কাপড় এগুলা নিতে পারবো, আর কিছু নিতে পারবো না। তো আমরা যারা অনেকে স্মোক করে, ওরা স্মোক লইছে, সিগারেট লইছে, বা যারা পারছে যেমনি হোক চুরি মুড়ি করে কিছু কাউন্ট লইছে সাথে। এখন দালালে কইছে নৌকাতে কাউন্ট থাকবো, আমরা নৌকাতে গেছি, যাওয়ার পরে দেখা যায় নৌকাতে ওরকম পর্যাপ্ত পরিমাণ খাবার নাই। খাবার কি যে একটা রুটি, যে রুটি আপনার কুত্তার যদি দেওয়া হয় ওই কুত্তায় কামড়ায় ছিঁড়তে পারবো না, ওরকম শক্ত রুটি। তো ওইখান থেকে আবার আম করে চাললো, ছাড়ার পরে একদিন এক অর্ধেক এক রাত অর্ধেক দিনের মতো আমরা গেলাম। যাওয়ার পরে হুট করে দিন নৌকা থাইমা গেছে। কি হইলো, নৌকা থাইমা গেছে, সবাই তো আবার বয়ে অনেকে কান্না করতেছে, অনেকে আল্লাহরে ডাকতেছে, যেমনি যাই হোক। তারপরে শুনি যে একটা লোক নাকি রয়ে গেছে, ওই লোকটা নাকি দালালের আপন বাইগনা, মেবি বাগনা বা চাস্তো ভাই, শিওর না আমি। তবে ওই লোকটা রয়ে গেছে। এই লোকের জন্য ভাই আবার আমাদেরকে
ওই মাঝখান থেকে নৌকা ঘুরাইয়া লিবিয়াতে আবার ঢুকছে এই 270 জন লোক লইয়া। মানে একদিন এক রাত ১.৫ দিন যাওয়ার 1.5 দিন যাওয়ার পর ওই নৌকাটা আবার ব্যাক করছে লিবিয়াতে। ব্যাক করার পর ভাই রাত্রে তোমার 1টার দিকে লিবিয়া সাগরে আমরা ঢুকছি। ঢোকার পর আবার দেখি একটা ছোট্ট নৌকা দিয়া এই সেনাবাহিনীর মতো 2টা লোক অনেক লম্বা, অনেক ভালো বডি। ওরা একটা লোককে নিয়ে আইলো। আইয়া ভাই ধইরা এরম ফিক্কা মাইরা দিলাম ওই নৌকার ভিতরে। ওই লোকটা আওয়ার পরে আবার নৌকা ঘুরাইয়া আবার ছাড়ছে। মানে উঠা-উঠির কোনো গল্প নাই। ওটাওটি কোনো গল্প নাই। যেমন ধরেন একটা বকরির বাচ্চা বা একটা ছাগলের বাচ্চা ধইরা ফালাইতেছে। তো মানুষ বলতে মানে মানুষ বলতে কোনো মানবতা নাই। না ওই জায়গায় মানবতা বলতে কোনো শব্দ নাই। সবই টাকার খেলা। তো তারপরে যাই হোক ভাই ওইখান থেকে নৌকা ছাড়লো। স্বাভাবিক আমরা টার্গেট আছিল দালালে আমগরে বইলা দিছে যে 2 দিন বা 2.5 দিনের মাথায় তোমরা ইতালি ইনশাল্লাহ যাইবা। মানে এতটুকু রাস্তা। এই যে নৌকাটা ঘুরে আসলো, এতে কি কোনো রিস্ক ছিল? বা ওই জায়গায় যে আ থাকে, কোস্ট গার্ড গুলো থাকে, যে মানে তাদেরকে কি কোনো এইসব কি তারা জানে না বা এইসব নাকি কোনো সমস্যা হয় না? রিস্ক তো ভাই অবশ্যই আছে। রিস্ক তো কোস্টগার্ড তো অবশ্যই সমুদ্রের ভিতরে ওরা পাহারা দেয়। তো এখানে কি হইছে যদি কোস্টগার্ডের কাছে ধরা পড়তাম তাইলে তো ইতালি হইতো না। যাই হোক আল্লাহর দয়ায় আমরা পড়ি নাই। কোনো সমস্যা হয় নাই। ওইখান থেকে আবার একজন লোক লয়ে আমরা রওনা দিছি। দেওয়ার পর ২ দিন ভালো গেছে, কোনো সমস্যা হয় নাই। মোটামুটি ঢেউ ছিল। ৩ দিন থাইকা আমরা যখন 3 দিন রাস্তা পাড়ি দিছি, এরপর থেকে ভাই ঢেউ শুরু। ঢেউ তেমন ঢেউ কিভাবে বলি আপনারে, যে ১ তালা ২ তালা এরকম উঁচা হয়ে ঢেউটা আসে। আইসা নৌকাটার বাড়ি দেয়। যেমনি হোক এরকম পাড়ি উড়ি দেওয়ার পর আমরা প্রায় ৫ দিনের মাথায় ভাই বড় একটা এই যে মনে করেন যে পানিটা যে পাড়ি দেয়, তখন কি ফিল হয়? তখন তো ভাই ফিল এইটাই হয় যে চোখের সামনে নিজের মৃত্যু দেখতেছি, কবরস্থান দেখতেছি আর কিছু না। শুধু একমাত্র আল্লাহ ছাড়া ওই জায়গায় করার কিছু নাই। এই যে সমুদ্রের ভিতরে এত বড় ঢেউ আইসা ছোট একটা নৌকারে গায়ে মারতেছে। তারপর আবার দেখা গেছে মাছ ধরার নৌকা যে কতটুকু স্টেবল হবে এটা সবাই বোঝেন। আর তার ভিতরে প্রায় ৩০০ জন মানুষ। যেই কথা শুনে তো আমার নিজেরই গাল লোম খাড়ায় যাচ্ছে। ঠিক আছে? তারপর হয়তো মাল্টা সাগরে আমরা ঢুকলাম। ঢোকার পরে ভাই ওইদিন আমগো ৯টা বা ১০টা হইব। ওই সময় বৃষ্টি নামে আইলো। বৃষ্টি আসার পরে তো সবাই প্রচুর একবার ভয়। বৃষ্টির পানি পড়ে নৌকা ওইদিকে পানি উঠতেছে, আবার ওইদিকে ঢেউ। তারপরে ভাই বৃষ্টি দেওয়ার ১৫ থেকে ২০ মিনিট পরে ভাই পড়ছে ঝড়। এমন ঝড় আইছে ভাই নৌকারে এইদিকে কাইট করে, ওইদিকে কাইট করে সবকিছু উল্টা-পাল্টা, মানে প্রচুর খারাপ। তাই আমগর যে ড্রাইভারটা ছিল, ওই ড্রাইভারের মাথাটা পর্যন্ত ফাইট্টা গেছে। স্টিয়ারিং ধরে রাখতে পারে নাই। তখন তো আরো রিস্কে চলে প্রচুর গেছে রিস্ক। ইতালিতে আসা। তখন সবাই কান্নাকাটি করতাছে, ওই দিক থেকে ওইদিকে যাইতাছে। কেউ চাইতাছে নৌকা থেকে ফাল দিয়ে পইড়া যাইবো, যে যান বাঁচানি ফরজ। এইরকম ভাবতাছে নৌকা ডুইবা গেলে সবাই মইরা যাইবো। এই অনেকে অনেক কিছু ভাবতাছে, অনেক কিছু করার চেষ্টা করতেছে। তারপর ড্রাইভার আসলো। আসার পরে ড্রাইভার বলল, "সবাই শান্ত হও। ইনশাআল্লাহ দোয়া দরুদ করেন। আল্লাহ যাতে আমগো সবাইরে ভালো রাখে। আর চিল্লাচিল্লি কইরো না, নিরিবিলি থাকো। ইনশাআল্লাহ পৌঁছামু।" তারপর ভাই ড্রাইভারটা অনেক অভিজ্ঞ ছিল। ওর কারণেই আর আল্লাহর হুকুম হয়ে আমরা আসতে পারছি। ওইখান থেকে যেমনি হোক আমরা ওইদিন ওই রাইডটা আমরা পাড়ি দিছি। দেওয়ার পরে ভাই ৬ দিনের মাথায় আমরা দেখি যে একটা পাহাড়ের মতো একটা সবুজ জিনিস দেখা যায়। তখন গিয়ে মনের ভিতরে একটা আশা এলো যে না, আমরা ইটালির আশেপাশে আসতে পারছি। ওই যেখান থেকে দেখি কিছুটা ওই সময় তো মনে হয় যে এই সরি, এই সাগরের ভিতরে একটা পাহাড় যখন দেখছেন, হুম, তখন তো মনে হয় যে বাঁচার একটা আশা। আশা যেটা বলে, রাজা ওইটা যে ইতালি ওইটা তো কনফার্ম ছিল না। না, ওটা কনফার্ম ছিল যে না। অত্যন্ত যে বাইচে যাইতে পারবেন এই সাগরের ভিতরে, তার একটা আশা তার জাগছে। একটা আশা জাস্ট আছে। এই ৬ দিন ৬ রাত যে সমুদ্রের পানি, তারপরে আবার বৃষ্টি। আর দেখা গেছে যে খাবার-দাবারের যে সমস্যা, ড্রাইভারের মাথায় আঘাত পাওয়া, সবকিছু মিলায়ে যে একটা পাহাড় দেখতে পারছেন বা সবুজ কিছু দেখতে খাবার-দাবার পারছেন। বলতে আমি আপনারে বলি ভাই, আমি ৭ দিনে একটা লোকে যদি খাবার-দাবার খায় তাইলে ও প্রতিদিন ওর বাথরুম থেকে ও যাইবো বা ও প্রস্রাব করবো একটা লোক স্বাভাবিকভাবে। কিন্তু আমি ৭ দিনে ভাই একবার বাথরুমে গেছি শুধু প্রস্রাব করার জন্য। আর ওই যে সেকেন্ড যেটা, এটা আমার হয়ই নাই। তো এরকম মানে খাবার যদি আপনার পেটে না থাকে তাহলে ওইগুলা হইব কেমনে? আপনি তো এটাই বুঝতে পারতেছেন। খাবার বলতে গেলে কিছু নাই। একটা রুটি দিয়ে ওইটা আপনি খাইতে পারবেন না। ওটা ফিক্কা ফালাইতে মন চায়। কারণ ওই রুটিটা আপনি টাইমে ছিঁড়তে পারবেন না। আপনার দাঁত ভাইঙ্গে যাবো। এত শক্ত রুটি। তার মানে তাদের এটা প্ল্যান করা যে ওটা খাবার প্লান দিলে মানুষ ওয়াশরুমে যাবে, আর এই জন্য আরো বমি করবে, বমি করবে, সমস্যার সম্মুখীন হবে। অনেক কিছু সমস্যা দেখা দেয়।
কারণ ওখানে আপনি সমুদ্রের মাঝখানে এক তো লবণের একটা পানির গ্যাস থাকে, এই গ্যাসে আপনার ক্ষতি করে, অনেক বমি বমি হয়। তারপরে আপনার পানিও পর্যাপ্ত পরিমাণে খাইতে পারবেন না, বেশি পানি খেলে আবার প্রস্রাবে ধরবো। মানে অনেক ঝামেলা আছে, এই জন্য দালালরা ওই সিস্টেম মতো আপনাকে দেয়, বইলা দেয় যে সবকিছু আছে, আপনি রাজার বাসে যাইবেন, কিন্তু ওইরকম কিছু নাই। আর এই রাস্তাটা মূলত হয়েছে ভাই, আমরা তো জানি না যে বাংলাদেশ থেকে মানুষের কাছ থেকে শুনি আমরা হুট করে আয়া পড়ি, আয়া কিন্তু ভাই এখানে অন্যরকম হয়ে যাচ্ছি, কারণ বলে একরকম আর জিনিসটা করে অন্যরকম। আর মূলত আমগর দেশ থেকে অনেক লোক আসে যে লিবিয়া কাজ করার জন্য, বলে দালালে ফোন দিয়া যে এত টাকা বেতন, আপনারা আসেন, এত টাকা বাংলাদেশের 40,000 টাকা বেতন, 50,000 টাকা বেতন পাইবেন কাজ করলে। তো আসার পরে দেখা যায় 1 মাস কাজ কইরা 8 তারিখে 10,000 টাকার উপরে আর 1 টাকা পাওয়া যায় না। তো এগুলো হয়েছে কি ভাই, অনেক সময় অনেক গরিব ফ্যামিলির লোক আছে যে আইসা পরে 2টা টাকার আশায় যে লিবিয়া গিয়ে কাজ করবো, টাকা দেবো, কিন্তু আইসা ওই জায়গায় পইরা যায় ফেসে, তখন যে 10,000 8,000 টাকা মাসে বাংলা, এই জন্য এই রাস্তা বাইসা নেই ইতালি আসতে হয়। তো দেখা গেছে যে না থাকে দেশে যাওয়ার সুযোগ, মানে একমাত্র অপশনই থাকে যে লিবিয়ার থেকে বেরোনো। বেরোন আর লিবিয়া থেকে বেরোনোর যে অপশনটা সেটা হচ্ছে যে ইতালিতে আসা, আর ইতালিতে আসতে গেলে এই সমুদ্র পাড়ি দিতে হবে। দিতেই হবে, এছাড়া আপনার দ্বিতীয় কোনো রাস্তা নাই। তারপরে এই দ্বীপ দেখার পরে এই যে তো দ্বীপটা দেখলেন। ওইখানে আসার পরে দ্বীপ দেখলাম, দেখার পরে আমরা যাই হোক কিছুটা আরো আগাইলাম, প্রায় 2-3 ঘন্টা রাস্তা আগাইলাম। আগানোর পরে হুট করে দেখি যে পিছন দিক থেকে 2টা নৌকা আসতেছে, কোস্টগার্ডের নৌকা। এখন বন্দুক টন্দুক আছে ওর কাছে, সবকিছুই আছে। তো এক একদিকে আনন্দ হইতাছে যে হয়তো ইতালি কোস্টগার্ড আইতাছে বা ইতালি সাগর দেখছি, অন্যদিকে মাথা অন্যটাও ঘুরতেছে যে মালটা তো হতে পারে বা অন্য দেশে হইতে পারে, কারণ আমরা ম্যাপ জানাই আমাদের কাছে, বা আমরা তো শিওর না যে এটা ওই দেশ। তো যাই হোক ভাই, কোস্টগার্ড আসলো, আসার পরে টাচ করে এই নৌকার মধ্যে লাগাইলো, ক্লিপ লাগাইয়া ওরা নৌকাতে উঠলো আমগর। উঠার পরে ড্রাইভারে বাইর করলো কইজা স্টারিং গা ওরা লইলো, ওরা লইয়া ওরা গাড়ি নৌকা চালাইয়া ডাইরেক্ট না একবারে ইতালি যে এই সিসিলিয়ার যে দ্বীপটা আছে ওইখানে লাগাই, লাগানোর পর ওইখান থেকে আম করে তুললো পারে, তোলার পরে এই দেশের যা রুলস আছে এই রুলস অনুযায়ী আম করে সিস্টেম কইরা ওইখানে সিসিলিয়া 3 দিন রাখার পর ওইখান থেকে ট্রান্সফার করে দিছে আরেকটা ক্যাম্পে, ওইখানে না রাখছে আম করে প্রায় 15 দিনের মতো রাখা এখানে টেস্ট। না, সবাইকে সুস্থ ছিল যে এই যারা যারা আসছে সবাইকে সুস্থ আসতে পারছে নাকি? ইনশাল্লাহ নৌকা থেকে আমরা সবাই সুস্থভাবে উঠছি। এর পরবর্তীতে কি হয়েছে না হয়েছে কারণ জানি না, কারণ এক একজন আমরা এক এক গেছি গা। এরপরে তো জানি না ভালো আসিল বা খারাপ ছিল, তবে আসার পরই সবাই সুস্থ থাকার কথা না, কারণ ভাই এই যে রাস্তা আর এই যে জার্নি, এই জার্নি সবাই সুস্থ থাকার মতন না। অনেকে আছে বমি করতে করতে এই নৌকাতেই 100%-এর মধ্যে 70% ওর ক্ষতি হয়ে গেছে, 30% আশা আছে বাঁচা। তো জানি না বাদ বাকি উপর আল্লাহ জানে কি হয়েছে পরবর্তীতে, তবে নৌকা থেকে আমরা সবাই সুস্থ উঠতে পারি, এটা আমি দেখছি। দেশে জানতো যে আপনি যে এই সমুদ্র পাড়ি দিয়ে ইতালিতে আসতেছেন? না আমার বাড়ির কেউ জানতো না, মূলত আমি বাড়িতে তার না জানানোর কারণ? না জানানোর কারণ ভাই যে এই যে লিবিয়া, এই লিবিয়া থেকে আমি ইতালি আসবো, আমাদের এই যে থানার অনেক লোক আসছে, আমার ফ্যামিলি ওরা জানে, তো ওরা মূলত ভয় পায় অনেক। আর আমি হইলাম ফ্যামিলির বড় পোলা, আমার আবার ফ্যামিলি ক্রাইসিস অনেক, তো ওরা চাইতেছিল না যে এই রিক্সে বা কোনো একটা ক্ষতি যদি হয়ে যায়, এই জন্য আমার দিতে চায় না। এই জন্য আমি বাড়িতে ভাই বলি নাই, যেমনি হোক আমি একটা সিস্টেম মতো করে আমি আমার ডিসিশন অনুযায়ী রওনা দিছি ইনশাল্লাহ। বাঁচলে আলহামদুলিল্লাহ। আর না বাঁচলে তো আর কি করার, মহিলা গেলে যে এই সমুদ্রী বাসায় এই ভাই। তা কতদিন পরে দেশে জানছে যে আপনি ইতালিতে এসেছেন? আমি ইতালি আসার 2 দিন পরে আমি বাড়িতে বয়স দিয়ে জানাইতে পারছি যে আমি ইতালি এসে পৌঁছে। তো নিজের মোবাইল না? না আমার মোবাইল না, ওই আমার মোবাইল তো ওই লিবিয়াতে রেখে দিচ্ছে, কিন্তু ওইটা ইতালি যে ক্যাম্পে আসছিলাম ওই ক্যাম্পে একটা ইতালিয়ান লোক, তো ইংলিশে ট্রাই করছি, করার পরে যেমনি হোক কাজ হয়েছে। তারপর ওনার ফোন থেকে আমি একটা ভয়েস দিয়েছিলাম আমার বাড়িতে যে চিন্তা করো না, আমি ইতালি পৌঁছে গেছি। আর এই যে 7 দিন আর 2 দিন 9 দিন পরে আমি কোনো বাড়িতে যোগাযোগ করি নাই, আমার বাড়ির মানুষ সবাই কান্নাকাটি করছে, ওরা পাগলের মতনই হয়ে গেছিল। তো পরে জানার পরে ওরা সবাই খুশি হয়েছে। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে যদি আপনারা যখন লিবিয়াতে রওনা দিয়ে চলে আসেন, হুম। তারপরে আবার ব্যাক করছেন, যদি আপনারা লিবিয়ার কোস্ট গার্ডের হাতে পড়তেন তখন কি হইতো? তখন লিবিয়ার কোস্টগার্ডের কি হইতো কি যে ওরা ধইরা নিত আপনারে নিয়া, আপনার জেলে রাখতো 1 দিন বা 2 দিন, রাখার পরে ওরা
এই যে আমাদের বাংলাদেশী লোকের সাথে কন্ট্যাক্ট করে ওরা। যে একটা লোকের লগে কন্ট্যাক্ট করবো যে আমার কাছে এই জেলে এতটা লোক আছে। তো তুই আমারে একটা লোকের প্রতি লিবিয়ার ১০,০০০ দিনার বা ১২,০০০ দিনার তোমার বাংলা সাপোজ ৳৩,০০,০০০ কইরা তুই দিবি। তাইলে আমি তোর কাছে এতগুলা লোক ট্রান্সফার করব। তো এরকম মূলত ওরা বিক্রি কইরা দেয় লোকগুলারে ধইরা নিয়া। তো জেল থাইকা আবার ওই বাঙালির কাছে বিক্রি করে ৳৩,০০,০০০ দিয়ে। ওই বাঙালি আবার আপনার কাছ থাইকা চাইবো বাংলা ৳৭,০০,০০০, ৳৮,০০,০০০। ওই টাকাটা দেওয়ার পরে আপনি ওইখান থেকে বাইর হয়ে আসবেন। ওই লোকটা যেহেতু সে মানে দালালের মাধ্যমে এই পর্যন্ত আসছে দেশের থেকে কন্ট্যাক্ট, ওই লোকটা ওই সময় জেল থেকে বের হয়ে ৳৭,০০,০০০ পাবে কিভাবে? ওই সময় তো ভাই আপনি তো জানেন কিছু করা না থাকলে যার বাড়ি আছে বাড়ি বেচতাছে, যার কিছু নাই হয়তো ওই জেলেই পইচা মরতাছে, পিটা খাইতাছে মাফিয়ার। মারতে, মারতে রক্ত বাইর কইরা লাই, হাত ভাইঙ্গা লাই, পা ভাইঙ্গা লাই, ফ্লাশ দিয়ে টান মেরে আপনার নখ উঠায় নেয় গা। জিন্দা আপনি জিতা লোক, আপনার নখ উঠায় লইয়া যাইতাছে গা। এগুলা আপনারা আবার ভিডিও করে আপনার ফ্যামিলির লোককে দেখাইতাছে। ওই সময় তো আপনি জানেন স্বাভাবিক আপনার ফ্যামিলি যদি এগুলা দেখে, তো এরা বাড়ি, গাড়ি যা আছে সবকিছু বেচে টাকা দেয়। আর যখন নাই ওরা কি করবো? ওই কান্নাকাটি করে। মানে বাঙালি হইয়াও বাঙালির সাথে এই অমানবিক অত্যাচার নাকি? বাঙালি হইয়া বাঙালির সাথে অনেক ওইখানে মূলতই সবকিছু করে বাঙালিরা। ওই লিবিয়ারা হইছে গা যেমন ধরেন আপনি একজন ভালো একজন প্রভাবশালী লোক আপনার বডিগার্ড ১০ টা। এরকম আমরা বাঙালি আছে লিবিয়াতে অনেক ভালো, ভালো পজিশনে যে এই বাঙালিগর বডিগার্ড তাই ওই দেশের লিবিরা। টাকা দিয়ে ওগরে চালায়। তো ওইখানে মূলত আমগর বাঙালি সেন্টিগ্রেডটাই অনেক বড়। আর আমগর বাঙালি সবকিছুই সা সা মানে সামলাইয়া রাখে আমগর বাঙালিরাই, এই দালালরাই। এখন ইতালিতে আপনি কেমন আছেন সব মিলে? ভাই সব মিলাইয়া উপর আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই পর্যন্ত আনছে আমি অনেক ভালো আছি। আর মূলত এই দেশের মানে সবকিছু আমার কাছে ভাল লাগে। এই দেশের রুলস, এই দেশের চলাফেরা, রাস্তাঘাট বা কাজের সুবিধা বা এই যে একটা টাকার অ্যামাউন্ট সবকিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি। এখন সবচাইতে মানে লাস্ট যে ফিনিশিংটা, এই ভিডিওর লাস্ট মুহূর্তে চলে আসছি আমরা। তো এই লাস্ট মুহূর্তে আমি এই ভাইয়ের কাছেই জিজ্ঞেস করব যে যারা আর কি এই বাই রোড দিয়ে ইতালিতে আসার জন্য ট্রাই করবে বা লিবিয়াতে আসার জন্য ট্রাই করবে, তাদের জন্য কি সাজেশন দেবে? যে তার যে একটা অনুভূতি বা তার যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সের থেকে কি সাজেশন দেবে যারা আসবে? যে তারা সে কি আসতে বলবে নাকি আসতে নিষেধ করবে বা কি বলবে ভাইয়ের মুখের থেকে শুনি। সাজেশন কি দিব ভাই? সাজেশন তো মূলত এই কথাই বলতে চাই আমি। যে যদি কেউ আসতে চায় লিবিয়া আসুক ওর ইচ্ছা। কিন্তু না আসা ভাই সবচাইতে ভালো। যদি ঐরকম পজিশন থাকে আপনি দেশে কিছু কইরা খান। দেশে না পারলে অন্য দেশে ট্রাই করেন আপনি। দরকার হলে আপনি একটা মিডল ইস্ট দেশে যান। ওই দেশে গিয়া বাংলার কম টাকা কামান। তারপরেও ভাই জাইন্না শুইন্না আপনারা এই রিস্কে আইয়েন না। আর যদি আনও লিবিয়া আপনারা, তবে এই জিনিসটা ফলো কইরেন। লিবিয়া আইসা হুট কইরা আপনারা গেমের জন্য পাগল হয়ে যায়েন না। আসার পর লিবিয়া প্রথমত লিবিয়া সম্পর্কে জানবেন, বুঝবেন, ওইখানে থাকবেন। কিছুদিন আপনার কষ্ট হইব, আপনি কাজ করবেন। কম টাকা কামাইবেন, ওই জায়গায় থাইকা রাস্তাঘাট জানবেন, মানুষ চিনবেন। তারপরে ভাই আপনারা গেমের জন্য পা বাড়াইয়েন। হুটহাট ভাই আইসাই গেমের জন্য পা বাড়ায় না। অনেক লোক আছে আইসাই ২ দিন জানা ৩ দিন জানা গেমের জন্য পা বাড়ায়। বাড়াইয়া এই মাফিয়ার কাছে ধরা খাইয়া বাড়ি-ঘর সম্পদ সব হারাইয়া নিঃস্ব হইয়া এই লিবিয়াতে ভাই মারা যায়। মারা যাওয়ার পর কি আপনার যে কবর দিব বা জানাজা পড়াইবো এমন না। মারা গেছেন আপনি, আপনার ধরে না ফিক্কা বালুর মধ্যে ফালাইয়া দিছে, চাপা দিয়ে থুইয়া পড়ছে। ওইখানে আপনি পইচা আপনার হাড্ডি-গুড্ডি ওইখানে কুত্তা বিলাই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা দেখলেন যে ২ জন মানুষের মুখের থেকেই আপনারা শুনলেন যে, যে করুণ পরিণতি বা করুণ ইতিহাস এটা দেখা গেছে সবাই বলতে পারে না। কারণ যে একটা মানুষের আপনারা জাস্ট খেয়াল করেন যে ৭ দিন ৭ রাত তারা সাগর পাড়ি দিয়েছে, কিন্তু সে কতটুকু জিনিস তার ভিতর থেকে বের করে আমাদের বলতে পারছে। যে জাস্ট হয়তো ১ মিনিট কি ২ মিনিট বলতে পারছে তার যে করুণ পরিস্থিতি ছিল। তাই ৭ দিন ৭ রাত যে সমুদ্রের ভিতরে থাকা, নোনা পানির মাঝখান দিয়ে আসা, এটা ইম্পসিবল। শুধু আল্লাহই চাইছে বিধায় সুস্থভাবে তারা ইতালিতে আসতে পারছে। আর অনেক মানুষ তো এই সাগরের পানিতেই হারায় যায়। অনেকে যাচ্ছে, যেহেতু ম্যাপ থাকে না, দিক নির্দেশনা ভুলে অন্য জায়গায় চলে যাচ্ছে। ট্রলারের যে ফুয়েল আছে সেই ফুয়েলটা শেষ হয়ে যাচ্ছে, মাঝ সমুদ্রেই তারা হারায় যাচ্ছে। কারণ যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবারও থাকে না। তাহলে মানুষ কিভাবে বেঁচে থাকবে এই সাগরের ভিতরে? এমন না যে পানি খেয়ে বেঁচে থাকতে পারবে, যে ওয়েট করবে যে কেউ হেল্প করতে আসে কিনা। সে পানির ব্যবস্থাও নাই, কারণ সাগরে তো সব নোনা পানি। আর নৌকায় তো পানিও নিষিদ্ধ বললেই চলে। আর যে দালালাই সবকিছু এগুলো সেটআপ দিয়ে রাখে।
আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।